হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি উইথ সাগর। সো আজকের ক্লাসে আমরা পড়ব, দেখে নাও, পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া থেকে লেবারাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। আর এর আগের ক্লাসগুলোতে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছিলো, সেখান থেকে তোমাদের এমসিকিউ আমি ইম্পর্টেন্টগুলো দিয়ে দিয়েছিলাম এবং তার সাথে এটি কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে আমরা পড়বো হচ্ছে পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া থেকে লেবারাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। সো চলো সিম্পল সহজ ভাষায় এই কনসেপ্টটি বুঝে নিই। সো দেখতে পাচ্ছ, ঔপনিবেশিক পরিবর্তন, ভারত উদয়করণ এবং বিশ্বায়ন। এখানে বেসিক কিছু এর কনসেপ্ট দেওয়া আছে, সেটি আমরা তুমি চাইলে পড়ে নিতে পারো। সো তোমাদের যেটি ইম্পর্টেন্ট সেটি তোমাদেরকে পড়তে হবে, এর অর্থ, অর্থাৎ লেবারাইজেশনের উদয়করণের অর্থটা একবার তুমি জাস্ট পড়ে নিবে ভালো করে। আমি তোমাদেরকে একবার পড়ে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, শুধু কনসেপ্টটা দেখে নাও। রাষ্ট্রীয় অর্থনীতির ক্ষেত্রে মিশ্র অর্থনীতির বদলে এবং জাতীয়করণের বদলে যখন বেসরকারীকরণ বা পুঁজিবাদী ব্যবস্থার দিকে ঝোঁক লক্ষ্য করা যায় এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস পেতে থাকে, যে আর্থ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে উদয়করণ বলে। আর এক কথায় বলতে গেলে বাজার মূলধন এবং বাণিজ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ হ্রাস বা অবলুপ্তিকে উদয়করণ বলে। তো তোমরা এক কথায় বুঝতে পারছো, বাজার মূলধন এবং বাণিজ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ হ্রাস বা অবলুপ্তিকে কি বলা হয়? উদয়করণ। সো এটি তার মিনিংটা দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। আর এখান থেকে তোমাদের বেশি ইম্পর্টেন্ট নাই, আর যেটি ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে এমসিকিউ থাকতে পারে সেটি জাস্ট তুমি খালি কনসেপ্টটা বোঝার জন্য এই উদয়করণের অর্থটা পড়ে নেবে। আর প্রেক্ষাপট থেকে ওটা এর ব্যাকগ্রাউন্ডটা তোমাদের পড়তে হবে। এখান থেকে মেনলি একটি এমসিকিউ তোমাদের থাকবে, সেটি তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি। ভারতীয় অর্থনীতিতে উদয়করণ সূত্রপাত হয় 8-এর দশকে। সো এখানে একটি কনসেপ্ট এমসিকিউ অটোমেটিকে থাকতে পারে। দেখে না, ভারতীয় অর্থনীতিতে উদয়করণের সূত্রপাত হয় কত দশকে? 8-এর দশকে। আরেকভাবে থাকতে পারে, 8-এর দশকে কোন অর্থনীতির উদয়করণ হয়েছিল? উদয়করণের। সো দুইভাবে থাকতে পারে। আর যেটি ইম্পর্টেন্ট, দীর্ঘ দশকে 1950 খ্রিস্টাব্দ 1990 খ্রিস্টাব্দ গৃহীত মিশ্র অর্থনীতিকে মেনলি এখানে তার ব্যাকগ্রাউন্ড। সো জাস্ট তোমরা খালি এইটা দেখে রাখবে, সূত্রপাত কবে হয়েছিল? 8-এর দশকে। আর এটা পড়ার সময় তোমরা আন্ডারলাইন অবশ্যই করে পড়বে, তোমাদের পড়তে সুবিধা হবে। এবং পরবর্তী দেখে নাও, আর এখানে বেসিক কিছু দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেবে। আরেকটি যেটি দেখে নাও, 1991 খ্রিস্টাব্দে ভারত নয়া শিল্পনদী উদয়করণে যে বিষয়গুলি লক্ষ্য করা যায় তা নির্ণয়রূপ। অর্থাৎ 1991 খ্রিস্টাব্দে ভারতের নানা শিল্প নীতিতে উদয়করণ হয়েছিল, তার লক্ষ্যগুলো তোমাদের একবার পড়ে নিতে হবে। মেনলি এখানে 11টা আছে, তুমি 11টা পড়ে নেবে। ছোট নির্দেশ, শিক্ষাক্ষেত্রে ছাড়, বার্ষিক, সব ক্ষেত্রে লাইসেন্স, প্রথম বিলাপ বা তুলে দেওয়া, জাস্ট আর এটি পড়ে নেবে। প্রযুক্তি শিল্পকে অগ্রগতি প্রদান, জাস্ট তোমরা এটি পড়ে নেবে। আর বর্তমান ভারত সরকার উদয়করণ সংস্কারের ক্ষেত্রে এটি ইম্পর্টেন্ট, এফডিআই অনুমোদন করে, এমনকি নিরাপত্তার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি করে। এটা পড়ে নেবে তোমরা। আর টেলিযোগাযোগের ক্ষেত্রে বিএসএনএল সিম কে বেসরকারীকরণ, রেলপথে বেসরকারীকরণ ইত্যাদি ভারতে উদয়করণ পরিবেশক অনেক বেশি তো করেছে ইতিমধ্যে। বহু ব্র্যান্ডের ব্যবস্থা 41%। হ্যাঁ, জাস্ট ইম্পর্টেন্ট না সেরকম, জাস্ট তোমরা পড়ে নেবে। জাস্ট তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট গুলো বুঝিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটি হচ্ছে ইম্প্যাক্ট অফ লেবারাইজেশন, অর্থাৎ উদয়করণের প্রভাবগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। মেনলি কিছু কিছু ক্ষেত্রে এর ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব পড়েছিল, সেটি হচ্ছে শিল্পের ওপর প্রভাব পড়েছিল, আর কৃষির ওপর প্রভাব পড়েছিল, আর সমাজ সংস্কৃতিতেও প্রভাব পড়েছিল। সো এখান থেকে তোমাদের একটি কম এমসিকিউ থাকতে পারে, এমসিকিউটা দেখে না। উদয়করণের প্রভাব কিসের ওপর বেশি পড়েছিল?
সব এগুলোর ওপর একটু বেশিভাবে পড়েছিল, শিল্পের ওপর, কৃষির ওপর, আর সমাজ সংস্কৃতিতে প্রভাব। সো একবার তোমরা যদি রিডিং পড়ে নাও তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। সো পরবর্তী যেটি আমরা পড়বো হচ্ছে বিশ্বায়ন অর্থাৎ গ্লোবালাইজেশন। এটি ইম্পর্টেন্ট, সো এটি ভালো করে পড়ো। বিশ্বায়নকে শুধু একটি আধুনিক প্রক্রিয়া হিসাবে প্রতিপন্ন করা ঠিক নয়। শুধু অতীতে ভারতীয় মুনি ঋষিগণ যখন বৈষ্ণব কুটুম্বকম শব্দ যুগলের সৃষ্টি করেছিল, তার মধ্যে লুকিয়ে ছিল বিশ্ব ভাবনা, যা আজকের বিশ্বায়নের সনাতন রূপ। প্রসঙ্গ উল্লেখ্য যে রবীন্দ্রনাথের প্রথম বিশ্ব মানব শব্দটি ব্যবহার করেন, তাই এমন এক তার্যত্যপূর্ণ বৈচিত্র্য ভরা শব্দ বিশ্বায়নের সংজ্ঞা দেওয়া সহজ নয়। সো এখানে এর বিশ্বায়নের ইন্ট্রোডাকশনে মেনলি বলা আছে। সো মেনলি তুমি বুঝতে পারলে। আর যেটি এখান থেকে একটি এমসিকিউ থাকতে পারে, দেখে নাও। প্রসঙ্গ উল্লেখ্য যে রবীন্দ্রনাথই প্রথম বিশ্ব মানব শব্দটি ব্যবহার করেন। সো বিশ্ব মানব শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? রবীন্দ্রনাথ। পরবর্তী এর কনসেপ্টটা তোমাদেরকে পড়ে নিতে হবে। বিশ্বমান হলো এমন একটি প্রক্রিয়া যা পৃথিবীকে একটি ক্ষুদ্র গোলকে পরিণত করেছে। প্রযুক্তিবিদ্যার বিপুল উন্নতির ফলে যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ণ উন্নতি ঘটেছে। জল, স্থল, আকাশে আজ মানুষের জয়যাত্রা অব্যাহত। পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয়। নানা কৌশল ও প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের আজ দ্রুত ঘুচে গেছে। প্রতিটি মানুষ আজ একে অন্যের আত্মীয় হয়ে উঠেছে। বিশ্বব্যাপী পণ্য, সেবা, অর্থ, কৃষি, সংস্কৃতি আদান প্রদান ঘটায় সেরকমভাবে বিশ্বায়ন। বিশ্বায়ন হলো বিশ্বজুড়ে সামাজিক অর্থনৈতিক দৃঢ়ীকরণ। কোনো সামাজিক মত নানা দেশের তথ্য আদান প্রদান, সেবা, অর্থ বিনিময়ের আর্থিক সামাজিক এক প্রকার গড়ে ওঠে, তাই হলো বিশ্বায়ন। সো এখানে মেনলি যেটা বলা আছে, তোমাদের কাছে সকলের কাছে ফোন আছে, তোমরা ফোনে একটি সার্চ করো নানা দেশে নানা কি কি ঘটছে তা তোমরা জানতে পারতে। ওটা হচ্ছে এটা গ্লোবালাইজেশন এখন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে গ্লোবালাইজেশন। তোমার কোথাও যেতে হচ্ছে না, তুমি নানা দেশে নানা কি ঘটছে তুমি সব জানতে পারছো। সো মেনলি এখানে এই কনসেপ্টটা বলা আছে, আর তোমরা সংজ্ঞাটা পড়ে নেবে তাহলে বুঝতে পারবে। তো মেনলি কয়েকটি সংজ্ঞা দেওয়া আছে সমাজতাত্ত্বিকগণদের। তো রবসনের মতে বিশ্বায়ন হলো একটি সামগ্রিক ধারণা যাতে পৃথিবীটা ছোট হয়ে আসে। অর্থাৎ আজ তোমার কাছে যে যাদের যাদের কাছে স্মার্টফোন আছে, তোমার হাতের মুঠোয় চলে এসছে, মানে কোন দেশে কি ঘটছে তুমি নিমিষে জানতে পারবে, কোথায় কি হলো। অর্থাৎ তুমি বুঝতে পারছো আজকে ফোন থেকে কি কি করা যায়। সেই কনসেপ্টটা মেনলি এখানে বলা হয়েছে। সামগ্রিক ধারণা যাতে পৃথিবী ছোট হয়ে আসে, সমগ্র দুনিয়াকে একটি একক হিসাবে গণ্য করার চেতনা জাতিগড় হয়। এডওয়ার্ড এস হ্যারিসন। তোমরা জাস্ট এগুলো পড়ে নেবে, কয়েকটি সংজ্ঞাগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর মেনলি তোমাদের এটি একবার পড়ে নেবে। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, আন্তর্জাতিক অর্থ ভান্ডার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF এবং বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড হল বিশ্বায়নের প্রসারের সবচেয়ে পরিচিত নাম। সব বিশ্বায়নের প্রসারের সবচেয়ে পরিচিত নামগুলি এই তিনটি: WTO, IMF আর ওয়ার্ল্ড ব্যাংক। সো এটি পড়ে নেবে। আর বিশ্বায়নের উপাদান, অর্থাৎ উপাদানগুলো তুমি একবার দেখে নেবে, জাস্ট অতটা ইম্পর্টেন্ট না। আর এখানে আছে বিশ্বায়নের প্রকৃতিগুলো দেখে নেবে, প্রকৃতি একটু দেখে নাও। তবে কর্মসংস্থান বৃদ্ধি জাস্ট পড়ে নেবে। হ্যাঁ, তবে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার মূল দায়িত্ব রয়েছে IMF, WTH এর হাতে। রাজনৈতিক প্রকৃতি, সাংস্কৃতিক প্রকৃতি, পরিবেশ প্রকৃতি জাস্ট পড়ে নেবে, দেখে নাও। এই রাজনৈতিক প্রকৃতিটা একবার তোমরা পড়বে ভালো করে। প্রকৃতপক্ষে রাষ্ট্র হয়ে উঠেছে বাজার কেন্দ্রিক সংগঠন, অর্থাৎ প্রকৃতপক্ষে রাষ্ট্র হয়ে উঠেছে বাজার কেন্দ্রিক সংগঠন। অধ্যাপক হোল্টন তার গ্লোবালাইজেশন অ্যান্ড নেশন স্টেট বইতে বলেন, জাতি রাষ্ট্রগুলি যে পৃথিবীতে থাকে তার
পরিবর্তন ঘটে চলেছে এবং এর মূল উৎস হলো বিশ্বায়ন। সো এখান থেকে তোমাদের একটি কোয়েশ্চেন থাকতে পারে, তোমাকে এই লাইনটা তোমাদেরকে দিয়ে দিল এবং এটি কে বলেছেন, অধ্যাপক হল্টন, বা এটি কোন বইতে বলা হয়েছে। তো বইয়ের নামটি হচ্ছে গ্লোবালাইজেশন এন্ড নেশন স্টেট। সো এভাবে তোমাদের এমসিকিউ থাকবে মেনলি। আর পরবর্তী যেটি পড়তে হচ্ছে ভারতের বিশ্বায়নের প্রভাব, অর্থাৎ ভারতের প্রভাব, অর্থাৎ ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়া, সুবিধা পড়বে 1900 ভারতের বিশ্বায়নের সুবিধা অসুবিধাগুলো একবার জাস্ট পড়ে নেবে, আর কিছু নেই। সো আজকের এই ক্লাসটি এখানে শেষ হয়ে গেল। আর পরবর্তী ক্লাসে এই সেকেন্ড চ্যাপ্টারটি যেটা আছে, এই টোটাল 7 চ্যাপ্টার যেখান থেকে থাকছে তোমাদের 7 নম্বর, তো তোমাদের জন্য কয়েকটি আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন পরবর্তী ক্লাসে আমি আলোচনা করে দেব। আর যারা আগের ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি সেই কনসেপ্টটি আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ, বাই।